আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হলে প্রথমত কি করতে হবে, জানতে হবে যেটা কয়টা পদ্ধতিতে করতে হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুইটা পদ্ধতিতে করা যায়। কয়টা পদ্ধতিতে করা যায়? দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। এই দুইটা পদ্ধতিতে আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করা যায়। তো এই দুইটা পদ্ধতির ভিতরে প্রথম যে পদ্ধতি সেটার নাম কি? ডিরেক্ট মেথড। আর পরের পদ্ধতির নাম কি? ইনডিরেক্ট মেথড। একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে হয়। এখন এই প্রত্যক্ষ অথবা পরোক্ষ যে পদ্ধতিতে আমি করতে চাই না কেন, প্রত্যেকটা পদ্ধতিতে আমার তিনটা করে পার্ট করতে হবে। আমি ডিরেক্ট মেথড করলেও তিনটা পার্ট করতে হবে, ইনডিরেক্ট মেথড করলেও আমার তিনটা পার্ট করতে হবে। প্রত্যেকটা পদ্ধতিতে আমাদের কয়টা করে পার্ট করতে হবে? প্রত্যেকটা পদ্ধতিতে আমাদের তিনটা করে পার্ট করতে হবে। এক নম্বর পার্টের নাম কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। দুই নম্বর পার্টের নাম কি? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তিন নম্বর পার্টের নাম কি? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে আমি কি শিখলাম? যে আমরা যে পদ্ধতিতেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে চাই না কেন, সে ডিরেক্ট মেথড হোক আর ইনডিরেক্ট মেথড হোক, যে মেথডই বলুক না কেন, সেই মেথড, যে মেথডই বলুক না কেন, সেই মেথডে আমাদের কয়টা পার্ট করতে হবে? তিনটা করে পার্ট করতে হবে। তাহলে প্রত্যেকটা পদ্ধতিতে তিনটা করে পার্ট করতে হবে। একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে কি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আরেকটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং তৃতীয় নম্বর পার্টের নাম হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা পার্ট মুখস্থ করে ফেলবেন। ডিরেক্ট মেথডের জন্য এই তিনটা পার্ট করতে হবে, ইনডিরেক্ট মেথডের জন্য এই তিনটা পার্ট আমাদের করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা এই দুটো মেথডের ভিতরে কোন মেথডটা আগে শিখবো, ডিরেক্ট মেথডটা আগে শিখবো না ইনডিরেক্ট মেথডটা আগে শিখবো, আমরা এই দুইটা মেথডের ভিতরে কোনটা আগে শিখবো, ডিরেক্ট মেথডটা আগে শিখবো না ইনডিরেক্ট মেথডটা আগে শিখবো? তাহলে কোন মেথডটা আগে শিখবো সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে সবার প্রথমে ইনডিরেক্ট মেথডটা শিখবো, কারণ ইনডিরেক্ট মেথডে বেশি অঙ্ক আসে। আর ইনডিরেক্ট মেথডটা যদি আমি করতে পারি তাহলে ডিরেক্ট মেথডটা আমি সহজেই করতে পারবো। ইনডিরেক্ট মেথডের মতোই ডিরেক্ট মেথড, জাস্ট একটু পরিবর্তন আছে, সেটা তো দেখাই দিবই। তাহলে ইনডিরেক্ট মেথডটা আমি আগে করব, ইনডিরেক্ট মেথডটা আগে শিখবো আর কি। ইনডিরেক্ট মেথডটা যদি আমি আগে শিখতে পারি তাহলে ডিরেক্ট মেথডটা আমি করতে পারবো। তাহলে ইনডিরেক্ট মেথডের জন্য তিনটা পার্ট: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই তিনটা পার্ট। এখন এই তিনটা পার্টে কয়টা করে এন্ট্রি আসবে দেখেন, কয়টা করে এন্ট্রি আসবে। প্রথম, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর জন্য পাঁচটা এন্ট্রি আসবে। কয়টা এন্ট্রি আসবে? পাঁচটা। দেখেন, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর জন্য পাঁচটা এন্ট্রি আসবে। কি কি এন্ট্রি আসবে? নিট ইনকাম, নিট ইনকাম। তার সাথে কি আসবে? অ্যাডজাস্টমেন্ট নামে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন আসবে, অ্যামোটাইজেশন আসবে। এই যে দেখেন, ডেপ্রিসিয়েশন আসবে, অ্যামোটাইজেশন আসবে, ডেপ্লিশন আসবে। ডেপ্রিসিয়েশন অথবা অ্যামোটাইজেশন অথবা ডেপ্লিশন, অপচয় যাকে বলে। ইনক্রিজ অর ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে আসবে, ডিক্রিজ হলে আসবে। তারপর হচ্ছে ইনক্রিজ অর ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস আসবে। কারেন্ট লাইবিলিটিস ইনক্রিজ হলে আসবে, ডিক্রিজ হলে আসবে। লস অর প্রফিট সেলস অফ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পদ বিক্রয়ের ফলে যদি লস হয় অথবা লাভ হয় তাহলে সেই লস অথবা লাভটা আসবে। এই দেখেন, তারপরে আছে কি আছে, এই যে পাঁচটা এন্ট্রি যে কথাগুলো আমি বলেছি: নিট ইনকাম, ডেপ্রিসিয়েশন, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস, আর হচ্ছে ফিক্সড অ্যাসেট। মোট পাঁচটা। এই পাঁচটা এন্ট্রি কোথায় আসবে? অপারেটিং অ্যাক্টিভিটিসে। ভালোভাবে লক্ষ্য করবেন। এক নম্বর এন্ট্রির নাম কি? এক নম্বর এন্ট্রির নাম হচ্ছে নিট ইনকাম। কোথায় আসবে? অপারেটিং অ্যাক্টিভিটিসে। সবসময় কোন ফিগার? সবসময় প্লাস ফিগার। সবসময় কোন ফিগার? সবসময় প্লাস ফিগারে বসবে। কোন ফিগারে বসবে? প্লাস ফিগারে বসবে, মাথায় রাখবেন। সবসময় কোন ফিগারে বসবে? প্লাস ফিগারে বসবে। তারপরে আসবে কি? ডেপ্রিসিয়েশন, অ্যামোটাইজেশন, ডেপ্লিশন। এই তিনটা যে কোনো একটা। তাহলে এটাও সবসময় কোন ফিগারে বসবে? সবসময় প্লাস ফিগারে বসবে। তাহলে এন্ট্রি নাম্বার এক, নিট ইনকাম, কি কোন ফিগারে বসবে? প্লাস ফিগারে বসবে। এন্ট্রি নাম্বার দুই, অ্যাডজাস্টমেন্ট লিখে ডেপ্রিসিয়েশন, অ্যামোটাইজেশন অথবা ডেপ্লিশন। এন্ট্রি নাম্বার তিন, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কোনগুলা? এ তো আমরা সবাই জানি, চলতি সম্পত্তি। কারেন্ট অ্যাসেট কোনগুলা? কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয়, আমরা জানি সম্পদ বেড়ে গেলে প্লাস হয় আর কমে গেলে মাইনাস হয়, কিন্তু মেথডটার নাম কি? মেথডটার নাম হচ্ছে ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মানে কি? যা আছে, আমি বাংলা, আমি সরাসরি বলি। ইনডিরেক্ট মানে কি? আমি যেটা জানি তার বিপরীতটা করতে হবে। এক মুহূর্তের জন্য ভুলে যেতে হবে যে আমি ভালো না, আমি পাগল হয়ে গেছি, যার কারণে আমি যেটা জানি তার বিপরীতটা করতে হবে। আমি জানি যে চলতি সম্পত্তি বেড়ে গেলে প্লাস হয়, চলতি সম্পত্তি বেড়ে গেলে প্লাস হয়, কিন্তু যখনই ইনডিরেক্ট মেথডে অঙ্ক করব তখনই চলতি সম্পত্তি ইনক্রিজ হলে কি হবে? মাইনাস হবে। ডিক্রিজ হলে কি হবে? প্লাস হবে। কথা ক্লিয়ার? আবারও বলছি, যে যখনই আমি ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফলো করব তখন আমি যে জিনিসটা জানতাম তার বিপরীত কাজটা করব। আমি জানতাম যে চলতি সম্পত্তি, কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে আমাদের প্লাস হবে, কমে গেলে মাইনাস হবে, কিন্তু যেহেতু ইনডিরেক্ট মেথডে অঙ্ক করব সেহেতু এর বিপরীত কি হবে? ইনক্রিজ হলে মাইনাস হবে, ডিক্রিজ হলে প্লাস হবে। এরপরে আসেন,
কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটি চলতি দায়, চলতি দায়, কারেন্ট লাইবিলিটিস চলতি দায়, চলতি দায়, দায় বেড়ে গেলে আমরা মাইনাস করতাম, কমে গেলে প্লাস করতাম। এখন আমরা ইনডিরেক্ট মেথডে অঙ্ক করার সময় সেটার কি করব, সম্পূর্ণ বিপরীতটা করব। দায় যদি ইনক্রিজ হয় তাহলে আমরা করব কি, এই দেখেন ইনক্রিজ হলে প্লাস ফিগার করব, আর ডিক্রিজ হলে মাইনাস করব। এই জিনিসটাই কিন্তু অঙ্কের থিম। ক্যাশ ফ্লো করার প্রধান সূত্র হচ্ছে এই কখন প্লাস হবে কখন মাইনাস হবে সেটা বোঝা। তাহলে কারেন্ট লাইবিলিটিস যদি ইনক্রিজ হয় তাহলে ইনডিরেক্ট মেথড করার সময় আমরা ইনক্রিজ হলে প্লাস করব, আর ডিক্রিজ হলে মাইনাস করব। কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ, চলতি সম্পদ যদি ইনক্রিজ হয় তাহলে মাইনাস করব, আর ডিক্রিজ হলে প্লাস করব। এরপরে দেখেন লস অর প্রফিট অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, কখনো কখনো সরাসরি অঙ্কে দেওয়া থাকবে, আর দেওয়া না থাকলে আমাদের অবশ্যই বের করে নিতে হবে। যদি স্থায়ী সম্পত্তি বিক্রি করি, যদি স্থায়ী সম্পত্তি বিক্রি করি তাহলে বিক্রি করলে হয় লস না হয় লাভ, যে কোনো একটা ঘটনা কিন্তু ঘটবেই। দেখেন আমরা স্বাভাবিকভাবে আমরা যদি কোনো কিছুই বিক্রি করি আমরা সবসময় চিন্তা করি কি, যে এটা লাভ হচ্ছে না লস হচ্ছে, একটু দেখি, হয় লাভ হবে না হলে কি হবে, লস হবে। তো আমরা জানি লাভ হলে প্লাস করতে হয়, লস হলে মাইনাস করতে হয়, কিন্তু মাথায় সেই একটা জিনিস রাখতে হবে, কিন্তু আমরা এখন স্বাভাবিক না, আমরা এখন পাগল হয়ে গেছি, ইনডিরেক্ট মেথডে অঙ্ক করতেছি। তো ইনডিরেক্ট মেথডে অঙ্ক করলে লস হলে প্লাস করব, আর লাভ হলে কি করব, মাইনাস করব। ওকে, তাহলে প্রথম কথা বলে দিলাম যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে কয়টা এন্ট্রি আসবে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে মাত্র 5টা এন্ট্রি আসবে, এক হাত। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে মাত্র 5টা এন্ট্রি আসবে। এক নম্বর হচ্ছে নিট ইনকাম, 2 নম্বর হচ্ছে ডেপ্রিসিয়েশন, 3 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাসেট, 4 নম্বর হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, এবং 5 নম্বর হচ্ছে প্রফিট অর লস। প্রফিট অর লস, এই 5টা এন্ট্রি মুখস্থ থাকতে হবে, যে এই 5টা এন্ট্রি অবশ্যই আসবে কোথায়, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে। আমাদের মানুষের হাত কয়টা বলেন তো, মানুষের হাত কয়টা শিলা আপা? এটা তো আপনি জানেন না কিছু। ফয়সাল ভাই জানেন কয়টা? কেউ জানেন মানুষের হাত কয়টা? হ্যাঁ, মানুষের হাত 3টা, একটা হচ্ছে ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে অজু হাত। ঠিক সেম ভাবে ক্যাশ ফ্লো করতে গেলে আমাদের মনে রাখতে হবে ক্যাশ ফ্লোরও 3টা হাত, একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমি ক্যাশ ফ্লোকে একটা মানুষের সাথে তুলনা করি, এরও 3টা হাত রয়েছে, একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই প্রথমটা হচ্ছে ডাইন হাত, মাথায় রাখবেন প্রথমটা ডাইন হাত। ডান হাতে কয়টা আঙুল? 5টা, 5টা আঙুল, এই জন্য গুড। ডাইন হাতে কয়টা আঙুল? 5টা আঙুল, এই জন্য প্রথম পার্টে বসবে 5টা এন্ট্রি। প্রথম পার্টে কয়টা এন্ট্রি বসবে? 5টা এন্ট্রি। আচ্ছা, বাম হাত, এই শেষেরটা হচ্ছে বাম হাত, বাম হাতে কয়টা আঙুল? এই জন্য শেষের পার্ট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এখানেও বসবে 5টা এন্ট্রি। তাহলে দেখেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা আমাদের ডান হাত, এখানে বসবে 5টা, যেহেতু ডান হাতে 5টা আঙুল, 5টা এন্ট্রি। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এটা আমাদের বাম হাত, বাম হাতেও 5টা আঙুল, এখানেও বসবে কয়টা এন্ট্রি? 5টা এন্ট্রি। আর আমাদের যে একটা অদৃশ্য তৃতীয় নম্বর হাত, সেটা হচ্ছে কি, মাথা ব্যথা করতেছে আজকে ক্লাস করব না, এই অজুহাতের নাম হচ্ছে 3 নম্বর হাত, এই জন্য এখানে বসবে মাত্র 3টা এন্ট্রি। অঙ্কের অ্যান্সার শেষ, অঙ্কের সূত্রও শিখে গেলাম। তাহলে কি শিখলাম, যে আমাদের একটা মানুষের 3টা হাত, ঠিকই ক্যাশ ফ্লো 3টা পার্ট। কি পার্ট? 1 নম্বর পার্ট ডান হাত, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, 5টা আঙ্গুল, 5টা এন্ট্রি বসবে। তারপরে 2 নম্বর হাত হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, বাম হাত, এটাও 5টা আঙ্গুল, 5টা এন্ট্রি বসবে। আর 3 নম্বরটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে অজুহাত, অজুহাত হচ্ছে 3 নম্বর হাত, এই জন্য এটাকে কয়টা এন্ট্রি বসবে? 3টা এন্ট্রি বসবে। তাহলে মোট এই 8টা এন্ট্রি আমাদের জানতে হবে। পাঁচ, সরি, 5 আর 3 8, 8 5 13টা, এই 13টা এন্ট্রি আমাদের মুখস্থ করে ফেলতে হবে। সেই 13টা এন্ট্রির প্রথম 5টা এন্ট্রি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কি কি, সেটা নিয়ে আমি এত সময় আলোচনা করেছি। এই অপারেটিং অ্যাক্টিভিটিসে মাত্র 5টা আঙ্গুল, 5টা এন্ট্রি বসবে। প্রথম এন্ট্রি হচ্ছে নিট ইনকাম, সবসময় দেখেন পাশে প্লাস লিখে দিয়েছি, প্লাস ফিগারে সরাসরি সেকেন্ড কলামে বসবে। সরাসরি কোথায়? সেকেন্ড কলামে। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লিখে ডেপ্রিসিয়েশন থাকলে ডেপ্রিসিয়েশন, অ্যামোটাইজেশন থাকলে অ্যামোটাইজেশন, ডেপ্লিশন থাকলে ডেপ্লিশন, অবচয় অবলোপন, ঠিক আছে, এগুলো সবসময় কোন ফিগারে বসবে? প্লাস ফিগারে বসবে, দেখেন প্লাস লিখে দিয়েছি। তারপরে হচ্ছে ইনক্রিজ অর ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, যদি চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেট চলতি সম্পদ যদি ইনক্রিজ হয়, বলেই দিয়েছি যে ইনডিরেক্ট মেথড করার সময় আমরা স্বাভাবিক কাজ করব না, তার বিপরীত কাজ করব। তাহলে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে প্লাস করার কথা কিন্তু করব মাইনাস, ডিক্রিজ হলে মাইনাস করার কথা কিন্তু করব প্লাস। তারপর হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, লাইবিলিটিস বিপরীত কাজ করব, ইনক্রিজ হলে প্লাস, ডিক্রিজ হলে মাইনাস। প্রফিট হলে প্লাস করি, কিন্তু এখন তার বিপরীত করব, প্রফিট অর লস, যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়ের ফলে প্রফিট অর লস হয় তাহলে কি করব, লস হলে প্লাস করব, প্রফিট হলে মাইনাস করব। এই এন্ট্রি গুলো সব যোগ বিয়োগ করব। দেখেন
এই এন্ট্রি গুলো সব আমি যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পর যে টাকাটা আসবে, এই টাকাটা যদি প্লাস ফিগারে আসে তাহলে একটা নাম দিতে হবে, আর মাইনাস ফিগারে আসলে একটা নাম দিতে হবে। তাহলে প্লাস ফিগারে আসলে কি নাম দিব? নিট ক্যাশ প্রোভাইডেড। প্লাস ফিগারে আসলে দিব নিট ক্যাশ প্রোভাইডেড। আর মাইনাস ফিগারে আসলে দিব কি? নিট ক্যাশ ইউজ। লক্ষ্য করেন, প্লাস ফিগারে আসলে দিব নিট ক্যাশ প্রোভাইডেড। কি দিব? নিট ক্যাশ প্রোভাইডেড। দেখেন এর পাশে প্লাস চিহ্ন দিচ্ছি। যদি যে মানটা বের হবে, এগুলো যোগ বিয়োগ করে যে মানটা বের হবে, এই মানটা, এই যে এগুলো যোগ বিয়োগ করে যে মানটা বের হবে, এই যে মানটা, এই মানটা যদি, এই মানটা যদি এই ইয়েলো কালারের এই মানটা যদি প্লাস ফিগারে আসে তাহলে দিব নিট ক্যাশ প্রোভাইডেড। আর এই মানটা যদি মাইনাস ফিগারে আসে তাহলে দিব নিট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এক নম্বর পার্ট শেষ। এর বাইরে একটা কোনো এন্ট্রি আসবে না, মুখস্থ করে ফেলবেন। এর বাইরে একটা কোনো এন্ট্রি আসবে না। এবার দেখেন সেই 3 নাম্বার হাত ছিল অজুহাত। অজুহাতে আসবে মাত্র 3টা এন্ট্রি, যার নাম ছিল ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ভিতরে আসবে কি? ফিক্স অ্যাসেট। কি আসবে? মাত্র 3টা এন্ট্রি বলে দিয়েছি। ফিক্স অ্যাসেট। কি আসবে? ইনভেস্টমেন্ট অর সিকিউরিটি। কি আসবে? ইনভেস্টমেন্ট অর সিকিউরিটি। তাহলে দেখেন কি বলেছি, 3টা এন্ট্রি আসবে, পারচেস অর সেলস ফিক্স অ্যাসেট, পারচেস অর সেলস ইনভেস্টমেন্ট অথবা সিকিউরিটি। এই 3টা এন্ট্রি আসবে। তাহলে এখন লক্ষ্য করেন, পারচেস করলে আমরা জানি স্থায়ী সম্পদ ক্রয় করলে বেড়ে যায়, বেড়ে গেলে প্লাস করি। কিন্তু যেহেতু ইনডিরেক্ট মেথড করতেছি, ভুলে গেলে চলবে না, বিপরীত কাজ। ফিক্স অ্যাসেট যদি পারচেস করি মাইনাস, সেলস করলে প্লাস। পারচেস অর সেলস ইনভেস্টমেন্ট অর সিকিউরিটি যদি পারচেস করি তাহলে মাইনাস, সেলস করলে কি হবে? প্লাস। ঠিক আছে? এবার এগুলো সব যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পর যে যে এন্ট্রিটা আসবে, যে টাকাটা বের হবে, এই টাকাটা যদি প্লাস ফিগারে বের হয়, আগের মতোই প্লাস ফিগারে বের হলে প্রোভাইডেড, আর মাইনাস ফিগারে বের হলে ইউজড। তাহলে প্লাস ফিগারে বের হলে আমরা কি নাম দিব? নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আর যদি মাইনাস ফিগারে বের হয় তাহলে কি নাম দিব? নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আরো ক্লিয়ার হবো। আর একটা অঙ্ক যদি আমরা করতে পারি তখন আমরা আরো বিস্তারিত ক্লিয়ার হয়ে যাব। এখন আসেন আমাদের যে একেবারে বাম হাতের কথা বলেছিলাম, বাম হাতেও 5টা আঙুল, এখানেও 5টা এন্ট্রি হবে। সেটার নাম কি? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কয়টা এন্ট্রি বসবে? 5টা। এক নম্বর কি? ক্যাশ ডিভিডেন্ড অথবা পেইড ডিভিডেন্ড। তাহলে ক্যাশ ডিভিডেন্ড অথবা পেইড ডিভিডেন্ড। আর একটা কি? কমন স্টক বা প্রিফারেন্স স্টক। আর একটা কি? বন্ড ডেট ডিবেঞ্চার। ঠিক আছে, বন্ড ডেট ডিবেঞ্চার। আর একটা কি? লোন অথবা মর্টগেজ লোন। ঠিক আছে, বিভিন্ন ধরনের লোন অথবা বন্ধকি ঋণ। আর ট্রেজারি স্টক। আর কি আসবে? ট্রেজারি স্টক। এই 5টা এন্ট্রি দেখেন, 1 2 3 4 5। এই 5টা এন্ট্রি আপনাদের আসবে। ঠিক আছে, তো এই 5টা এন্ট্রি মুখস্থ করে ফেলবেন। 5 নম্বর 3 নম্বর 2 নম্বর যে পার্ট, 2 নম্বর হাত, বাম হাতে 5টা এন্ট্রি আসবে, ফাইন্যান্সিং এ 5টা এন্ট্রি আসবে। সেই 5টা এন্ট্রির নাম কি? মুখস্থ করে ফেলেন। ক্যাশ ডিভিডেন্ড, কমন শেয়ার, প্রিফার শেয়ার যে শেয়ার গুলো আছে, বন্ড ডেট ডিবেঞ্চার, ব্যাংক লোন, মর্টগেজ লোন, শর্ট টার্ম লোন, লং টার্ম লোন, যত লোন আছে, আর হচ্ছে ট্রেজারি স্টক। এই 5টা এন্ট্রি এই 3য় নম্বর পার্টে আসবে। কোন পার্টে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। এখন ক্যাশ ডিভিডেন্ড সবসময় কোন ফিগারে বসবে? ক্যাশ ডিভিডেন্ড অলওয়েজ মাইনাস ফিগারে বসবে, সব সময় অলওয়েজ মাইনাস ফিগারে বসবে। ইস্যু অর রিডেমড। ইস্যু মানে কি? ইস্যু মানে বিক্রয় করা। রিডেম মানে কমে যাওয়া। আপনি ধরতে পারেন ইস্যু মানে বেড়ে যাওয়া, রিডেম মানে কমে যাওয়া। ইস্যু অর রিডেম, কমন স্টক প্রিফার স্টক যা থাকবে। তাহলে ইস্যু যদি বেড়ে যায় তাহলে ইস্যু, আর যদি কমে যায় তাহলে রিডেম। তাহলে বেড়ে গেলে প্লাস ফিগার, কমে গেলে মাইনাস ফিগার। ইস্যু অর রিডেম বন্ড অ্যান্ড ডিবেঞ্চার, বিভিন্ন ধরনের ঋণপত্র যদি ইস্যু করি তাহলে কি হবে? প্লাস ফিগার। রিডেম করলে কি হবে? মাইনাস ফিগার। এরপরে আসেন ব্রো পেমেন্ট, ব্যাংক লোন অথবা মর্টগেজ লোন। ব্রো মানে ধার করা, ধার করলে বেড়ে যায়। আর পেমেন্ট মানে পরিশোধ করা, পরিশোধ করলে কমে যায়। তাহলে ব্রো অর পেমেন্ট, ব্যাংক লোন, মর্টগেজ লোন, শর্ট টার্ম লোন, লং টার্ম লোন, যত লোন আছে। তাহলে ব্রো করলে কোন ফিগার? প্লাস ফিগার। পেমেন্ট করলে কোন ফিগার? মাইনাস ফিগার। এবার হচ্ছে পার্সেস অফ ট্রেজারি স্টক। মাথায় রাখবেন, এই পার্সেস লেখা রয়েছে বিধায় এটা সেকেন্ড পার্টে, মানে ইনভেস্ট, আপনি কোথায়? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দিবেন না, অজুহাতের ওই পার্টটাই দিবেন না, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দিবেন না। এই ট্রেজারি স্টকটা হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের শেয়ার। বিশেষ ধরনের কি? শেয়ার। পার্সেস অফ ট্রেজারি স্টক, পার্সেস অর সেলস ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক যদি আমরা কি করি? পার্সেস করি, তাহলে কি হবে? ট্রেজারি স্টক যদি আমরা পারচেস করি তাহলে হবে হচ্ছে মাইনাস ফিগার। আর ট্রেজারি স্টক যদি আমরা সেলস করি তাহলে হবে প্লাস ফিগার। তাহলে পারচেস করলে কি হবে? মাইনাস ফিগার। আর সেলস করলে কি হবে? প্লাস ফিগার। এই কথাটার জন্য সবার মাথায় থাকে। তাহলে এই যে 5টা এন্ট্রি যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করার পর যে টাকাটা হবে, এই টাকাটা যদি প্লাস ফিগারে আসে তাহলে কি নাম? প্লাস ফিগারে আসলে নিট ক্যাশ প্রোভাইডেড। প্লাস ফিগারে আসলে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আর যদি মাইনাস ফিগারে আসে তাহলে কি হবে?
মাইনাস ফিগারে আসলে নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, প্লাস ফিগারে আসলে প্রোভাইডেড, আর মাইনাস ফিগারে আসলে ইউজড। এখন দেখেন, যে টাকাটা বের হবে এই টাকাটার সাথে আমাদের কি করতে হবে, এই যে টাকাটা বের হবে, যে টাকাটা আমাদের বের হবে তিন পার্টের টাকা, তিনটা পার্টের টাকা যোগ বিয়োগ করে যে টাকাটা বের হবে ওই টাকাটার নাম হবে নিট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ। যদি প্লাস ফিগারে আসে, যে অ্যান্সারটা যদি প্লাস ফিগারে আসে তাহলে ইনক্রিজ ইন ক্যাশ, আর যদি মাইনাস ফিগারে আসে তাহলে ডিক্রিজ ইন ক্যাশ। এর সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করতে হবে। ওপেনিং কি করতে হবে? ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করতে হবে। ওপেনিং ক্যাশ ব্যালেন্স যদি আমরা যোগ করি তাহলে ইন্ডিং ক্যাশ ব্যালেন্স বের হবে। আর এই ইন্ডিং ক্যাশ ব্যালেন্সটা আমাদের অঙ্কে যে ক্যাশ ব্যালেন্স দেওয়া থাকবে তার সাথে মিলতে হবে, মিললে অঙ্ক সঠিক আছে। আপনি এই অঙ্কে 10 মার্ক পাবেন নাকি 0 মার্ক পাবেন সেটা আপনি ডিপেন্ড করতে নিজেই দেখে আসতে পারবেন, কারণ আপনার পরীক্ষার হলে আপনার প্রশ্নে এর অ্যান্সারটা দেওয়া থাকবে। পরীক্ষার হলে যে ক্যাশ ব্যালেন্সটা থাকবে সেই ক্যাশ ব্যালেন্সের সাথে আমার অ্যান্সারের ক্যাশ ব্যালেন্স মিলতে হবে, যদি না মেলে অঙ্ক ভুল। ঠিক আছে? তাহলে দেখেন কিছু নোট আছে, এই নোটগুলো আপনাদের জানতে হবে। অনেক কিছু শেখানোর ছিল যেগুলো আমি স্কিপ করে গেছি। কিছু নোট আছে যে নোটগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। কোনো প্রকারের খরচ এখানে আসবে না, কোনো প্রকারের খরচ আসবে না, কারণ এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কোনো প্রকারের বাকিতে লেনদেন আসবে না, স্টক ডিভিডেন্ড আসবে না। লক্ষ্য করেন, কোনো প্রকারের বাকিতে লেনদেন আসবে না, স্টক ডিভিডেন্ড আসবে না। কোনো প্রকারের দায় বা সম্পদের সাথে কনভার্ট, কোনো প্রকারের দায় বা সম্পদের সাথে কনভার্ট, এক্সচেঞ্জ, অ্যাকোয়ার্ড, থ্রট, বাই থাকলে আসবে না। পরিবর্তন, বিনিময় করা, এক কথায় যেমন আমার আছে অধিক পরিমাণ পুকুর ভরা মাছ, আমার মাংসের প্রয়োজন, আমি কিছু মাছ দিয়ে একটা গরু নিয়ে আসলাম মাংসের উদ্দেশ্যে। অথবা আমার ধান দিয়ে আমি গম নিলাম, আমার নিজের জমির বেগুন দিয়ে অন্যের কাছ থেকে পটল নিলাম। এই বিনিময় করাটা কিন্তু করলে হবে না। যেমন আমি একটা ব্যাংক থেকে লোন নিলাম, নগদ টাকা না দিতে পেরে কি করলাম, জমি দিয়ে দিলাম। অথবা আমি একজনের কাছ থেকে ধার করলাম কিছু টাকা, তার বিনিময়ে তাকে আমার বাড়িটা লিখে দিলাম। এই যে বিনিময়টা হচ্ছে, এই বিনিময় করলে কিন্তু সেই এন্ট্রিটা ক্যাশ ফ্লোতে আসবে না। তাহলে কোনো প্রকারের দায় সম্পদের সাথে কনভার্ট, এক্সচেঞ্জ, অ্যাকোয়ার্ড, ফ্রড, বাই থাকলে আসবে না। মোস্ট ইম্পর্ট্যান্ট যে নোটটা সেটা হচ্ছে অঙ্কে ডেপ্রিসিয়েশন, নেট ইনকাম, ডিভিডেন্ড, এই তিনটা আইটেম অবশ্যই থাকতে হবে, না থাকলে ওয়ার্কিংসে বের করে নিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ যে নোটটা, খুবই খুবই গুরুত্বপূর্ণ যে নোটটা, যে অঙ্কে যদি ডেপ্রিসিয়েশন, নেট ইনকাম, ডিভিডেন্ড, ভালোভাবে লক্ষ্য করেন, ডেপ্রিসিয়েশন, নেট ইনকাম, ডিভিডেন্ড, এই তিনটা এন্ট্রি না থাকে তাহলে আমরা ওয়ার্কিংস এর মাধ্যমে বের করে নিব। কার মাধ্যমে বের করে নিব? ওয়ার্কিংস এর মাধ্যমে বের করে নিব। কিভাবে বের করব ওয়ার্কিংস এর মাধ্যমে? লক্ষ্য করেন, সেই জিনিসটা এখন দেখাই। যদি ডেপ্রিসিয়েশন মিসিং থাকে, যদি ডেপ্রিসিয়েশন মিসিং থাকে, ডেপ্রিসিয়েশন সমান ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্লাস অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন, প্লাস অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? তাহলে যদি ডেপ্রিসিয়েশন মিসিং থাকে, অঙ্কের ভিতরে দেখতেছি কোথাও ডেপ্রিসিয়েশন নাই, বা অ্যামোর্টাইজেশন নাই, বা ডেপ্লিশন নাই, তাহলে আমরা কিভাবে বের করব? ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্লাস অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন। এরপরে আছে কি, যদি নিট ইনকাম না থাকে, নিট ইনকাম না থাকে তাহলে কিভাবে বের করব? নিট ইনকাম না থাকলে আমরা বের করব কিভাবে? নিট ইনকাম যদি দেওয়া না থাকে তাহলে আমরা বের করব নিট ইনকাম সমান ক্লোজিং রিটেন আর্নিং মাইনাস ওপেনিং রিটেন্ড আর্নিং প্লাস ডিভিডেন্ড, প্লাস ডিভিডেন্ড। আচ্ছা, তাহলে দেখেছেন নিট ইনকাম না থাকলে কিভাবে বের করতে হয়, ডেপ্রিসিয়েশন না থাকলে কিভাবে বের করতে হয়। এখন দেখেন, যদি ডিভিডেন্ড না থাকে তাহলে কিভাবে বের করব? যদি ডিভিডেন্ড না থাকে, যদি ডিভিডেন্ড না থাকে তাহলে কিভাবে বের করব? ডিভিডেন্ড না থাকলে কিভাবে বের করব? লক্ষ্য করেন, ডিভিডেন্ড না থাকলে আমরা এই যে সূত্রটা আছে না, কোন সূত্র? 2 নম্বর সূত্র। যদি ডিভিডেন্ড না থাকে তাহলে 2 নম্বর সূত্রের থেকে আমরা ডিভিডেন্ডটা বের করে নিব। তো ডিভিডেন্ডটা কিভাবে বের করতে হবে? 3 নম্বর ডিভিডেন্ড সমান DIVIDEND, ডিভিডেন্ড সমান, লক্ষ্য করেন, ক্লোজিং রিটেন আর্নিং মাইনাস ওপেনিং রিটেন আর্নিং, ক্লোজিং রিটেন আর্নিং মাইনাস ওপেনিং রিটেন আর্নিং মাইনাস কি? নিট ইনকাম, নিট INCOM, নিট ইনকাম। শেষ, ডিভিডেন্ড বের করার সূত্র। তার মানে 2 নম্বর সূত্র দিয়ে আমি ডিভিডেন্ডটাও বের করতে পারি। তাহলে তিনটা এন্ট্রি আমাদের অঙ্কে দেওয়া থাকবে, ডেপ্রিসিয়েশন, নিট ইনকাম, ডিভিডেন্ড। যদি তিনটার কোনোটাই মিসিং থাকে তাহলে সেটা বের করে নিতে হবে। ডেপ্রিসিয়েশন নাই, এই সূত্র দ্বারা বের করে নিব। নিট ইনকাম নাই, এই সূত্র দ্বারা বের করে নিব। ডিভিডেন্ড নাই, এই সূত্র দ্বারা বের করে নিব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ইনডিরেক্ট মেথডের সূত্র। ইনডিরেক্ট মেথডে কিভাবে ক্যাশ ফ্লো করতে হয় সেটার হচ্ছে বিস্তারিত। এখন অনেকেই কারেন্ট কারেন্ট অ্যাসেট ভুলে গেছে, তারা কারেন্ট অ্যাসেট জানে না কি কি কারেন্ট অ্যাসেট, তারা এগুলো পড়ে নেবে।
তারা কারেন্ট লাইবিলিটিস জানে না, কারেন্ট লাইবিলিটিস কি কি সে তারা এখান থেকে দেখে নিবে, লিখে দেওয়া আছে, এগুলো সব কি করবে তারা নির্দিষ্ট